Assalamu alaikum everyone and very good evening to all of you. Hope that you all are fine and doing fantastic. আজকে আমরা মূলত আইন বিজ্ঞানের সেকেন্ড সেশন বলা যায়। প্রথম সেশনটা ছিল ওরিয়েন্টেশন বলতে পারেন, ওভারঅল ফার্স্ট ইয়ারের সিলেবাস সম্পর্কে ধারণা, অ্যাজ ওয়েল এজ একজন আইনের শিক্ষার্থী হিসেবে আপনার নেক্সট পরিক্রমা কী হবে সেটা নিয়ে আমি লাস্ট ক্লাসে কথা বলেছি। সাজ্জাদুর রহমান ভাই একটু মিউট করে দিতে হবে, যারা যারা মিউট করা নাই অবশ্যই মিউট করে দিতে হবে, কারণ সাউন্ড আসে, অন্যদের সমস্যা হয়। আচ্ছা, তো আমরা লাস্ট ক্লাসে আইন এবং আইন বিজ্ঞান এটা নিয়ে মূলত বলার চেষ্টা করেছি, আইনের বিভিন্ন প্রকারভেদ নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তারপরে আপনার আইন বিজ্ঞানের বিভিন্ন আসপেক্ট নিয়ে কথা বলার চেষ্টা করছি। সো সেই দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আইন বিজ্ঞানের আমাদের আসলে কোন কোন কোশ্চেনগুলো মূল টার্মের ভিতরে পড়ে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রথমত এখন অনেকেই জয়েন হচ্ছেন, আসলে ক্লাসের মাঝখানে জয়েন করাইতে বারবার আমাকে ব্যাক যেতে হয়, ঠিক আছে? সো সবাই চেষ্টা করবেন যে কন্টিনিউয়াসলি সবাই চেষ্টা করবেন যে ইন টাইমে জয়েন হয়ে যাওয়ার জন্য, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের প্রতি। যেহেতু আমি ফ্রি লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে এই ফ্যাসিলিটিটা করতেছি শুধুমাত্র ক্লাসটা, সেই ক্ষেত্রে আপনারাও একটু সিরিয়াস হওয়া উচিত, কারণ আপনাদের পরীক্ষা নকিং অ্যাট দ্য ডোর 2 ব্যাচের। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আইন এবং আইন বিজ্ঞান এই দুটো নিয়ে আমরা কথা ইতিমধ্যে আমরা বলছি। লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা আশা করি এই দুইটা টার্ম দেখে আসছেন এবং এটার এলাবোরেশন। আমরা এখান থেকে যে জিনিসটা বলছিলাম যে আমরা সকল ডেফিনেশন কিভাবে দিব এগুলো বিস্তারিত লাস্ট ক্লাসে আলোচনা হয়েছে, এবং ওইটা জুরিকনের যে জেনারেল গ্রুপ আছে সেখানে আমি আপলোড করে দিয়েছি ভিডিওটা। সবাই সেই ভিডিওটা প্রয়োজনে দেখবেন, তাহলে আজকের ক্লাসটা আরও ক্লিয়ার মনে হবে যারা কিনা লাস্ট ক্লাসে ছিলেন না। তাহলে আমার এখানে একটা ব্রড কোয়েশ্চেন হতে পারে যে আমার আইন বিজ্ঞান বা জুরিসপ্রুডেন্সের যে ডেফিনেশনগুলোটা আছে, ডেফিনেশন, তাই না? ডেফিনেশনে আমরা কি বলছি, আমরা শাব্দিক অর্থ লিখব, দেন আমরা এটা ডিফাইন করব যে 2-3 জন আইন বিজ্ঞানী হইতে পারে, স্যামন্ড, হল্যান্ড, অথবা স্পেসিফিক যারা আছে তাদের নামগুলো দিতে পারেন। আর মোটামুটি আইন বিজ্ঞান শেষ হইলে আপনার একটা ধারণা হয়ে যাবে যে আসলে বিশ্বের প্রখ্যাত আইন বিজ্ঞানীরা আসলে কারা। সো আপনার যদি নাম মনেও না আসে, আপনি অবশ্যই তাদের মধ্য থেকে নাম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে যে কোশ্চেনটা আছে সেটা হলো যে আপনার আইন বিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি। প্রকৃতি এবং পরিধি, আসলে আইন বিজ্ঞানটা কতটুকু ব্যাপ্তি, আইন বিজ্ঞানটা নিয়ে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে এটা নিয়ে মানুষ পিএইচডি পর্যন্ত করে, মানে এটা স্পেসিফিক, ইটসেলফ নট এ ল, এটা কোনো আইন বিজ্ঞানটা শুধুমাত্র আইন না, এটা হলো ওভারঅল একটা রিসার্চ করার প্রেক্ষাপট। সো পরিধি, গুরুত্ব, প্রয়োজনীয়তা, এটা নিয়ে লাস্ট ক্লাসে আলোচনা করছি। তারপরে আপনাদেরকে আমি বলছিলাম যে এটার সঙ্গে বিভিন্ন শাস্ত্রের যে সম্পর্ক, ঠিক আছে? সম্পর্কর ক্ষেত্রে ইথিক্স, ফিলোসফি এবং লজিক, হ্যাঁ, এই জিনিসগুলো কিভাবে সম্পর্কিত এটা অবশ্যই পড়তে হবে। দেন কামস টু ল, আইন বলতে আমরা আসলে কি বুঝি। হ্যাঁ, যে কোনো একটা স্টেট, সেই স্টেটের প্রথমত আপনার সাংবিধানিকভাবে আইনের রূপরেখা কিন্তু দেয়া থাকে প্রত্যেকটা স্টেট অনুযায়ী, তাই না? তারপরে আপনারা লিখতে পারেন যে একটা রাষ্ট্র তার প্রেক্ষাপট, পারিপার্শ্বিক বিবেচনা এবং সকল জিনিস বিশ্লেষণ করে যে রুলস এবং রেগুলেশন, নীতিগুলো আপনার সংবিধিবদ্ধ আইন হিসাবে প্রণীত হয়, সেগুলোকে আমরা আইন বলতে পারি। হ্যাঁ, সংবিধিবদ্ধ আইন আসলে কি? এনিবডি নোস? কেউ কি বলতে পারবেন যে সংবিধিবদ্ধ আইন বলতে আমরা কি বুঝি? এক্সিলেন্ট। ক্লাসগুলো যারা নিয়মিত করছে তারা বলতে পারবে, কারণ এই সঞ্জয় ভাইকে আমি চিনছি কিন্তু ক্লাসের মাধ্যমে, সে সব সময় খুব অ্যাক্টিভ বিগত ক্লাসগুলোতে। তখন আমি বলছিলাম যে
সংবিধিবদ্ধ আইন বা স্ট্যাটিউটরি ল, যে আইনটা জনগণের চাহিদার প্রেক্ষাপটে, এবং লাস্ট ক্লাসে আমরা রীতিনীতি কাস্টম নিয়ে বলছি, নজির নিয়ে বলছি, বিভিন্ন সোর্স উৎস নিয়ে কথা বলছি। তো যখন আমরা পার্লামেন্টে মেম্বার নির্বাচন করি, তাদেরকে আমরাই কিন্তু ভোটের মাধ্যমে নির্বাচিত করি। মানে কি, আমাদের উদ্দেশ্য সেখানে প্রতিফলিত হয়েছে। প্রতিফলিত হওয়ার পরে যখন সমাজের মূল্যবোধ ধরে রাখার জন্য, হ্যাঁ, আমরা যখন একটা আইন, সেটা প্রথমে খসড়া হবে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে, সেটা আপনার বিচার বিশ্লেষণ হবে, দেন কামস টু পার্লামেন্ট। এটা কিন্তু একটা ব্রড কোশ্চেন যেটা নিয়ে কথা বলতেছি। আইনের প্রকারভেদ তো আমি বলবই, যেহেতু লাস্ট ক্লাসে এটা নিয়ে আলোচনা হয়েছে। আপনাদের আরেকটা ব্রড কোশ্চেন দেখবেন এরকম আছে এই আইন বিজ্ঞানে, যে মূল আইন এবং পদ্ধতিগত আইন। আইন, মূল আইন, পদ্ধতিগত আইন। তারপরে আছে দেওয়ানি, দেওয়ানি যে প্রশাসন, ন্যায় বিচার প্রশাসন, ফৌজদারি ন্যায় বিচার প্রশাসন। তারপরে আইনগত প্রশ্ন, তথ্যগত প্রশ্ন, ঠিক আছে? আইনগত প্রশ্ন, তথ্যগত প্রশ্ন, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, এই ব্যাপারগুলো কিন্তু আছে। তো আমরা, আচ্ছা ওইটা নিয়ে একটু পরে কথা বলি। আইনের ক্লাসিফিকেশনটা শেষ করি। এখানে দেখেন ক্লাসিফিকেশন আপনারা পড়লেই পারবেন। একটা হলো আপনার মোরাল ল, যেটা এটা হলো নীতিগত, মানে হলো আপনার সমাজে যে ভ্যালুসগুলো আছে, যেগুলো আপনার সমাজের জন্য হিতকর, প্রয়োজনীয়, সেইগুলোই আপনার এখানে থাকবে, যেগুলো মোরালি ভ্যালিড। বাকিগুলো থাকবে না, ঠিক আছে? বাকিগুলো থাকবে না। আরেকটা হলো আপনার ন্যাচারাল আইন। ন্যাচারাল যে আইনটা আছে, এটা কিসের উপরে বেসিস করে? আপনার আমাদের যে গ্রেগরিয়ান যে কাউন্টিং আছে, গ্রেগরিয়ান কাউন্টিং বলতে বোঝায় তামাদি আইনের যে কাউন্টিং। এই যে তামাদি আইন সেকেন্ড ইয়ারে আছে, লিমিটেশন অ্যাক্ট 1908, সেইখানের আপনার সেকশন মোস্ট প্রবাবলি 25, যতটুকু আমার খেয়াল পড়ে 24 অথবা 25, সেখানে বলা আছে আপনার এই যে আইনের যে গণনাটা আছে, সেটা আসলে কিসের উপরে কাউন্টিং করে হবে। সেখানে স্পষ্টভাবে লেখা আছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তখন কেউ একজন এটা শুনে আপনাদের বার অ্যাডভোকেটশিপ পরীক্ষাতে আসবে, তখন আপনি কি বুঝবেন? এটা মানে হলো আমরা যে ইংলিশ ক্যালেন্ডারটা ইউজ করি, ওইগুলো ইভ্যালুয়েশন হয়ে এই ক্যালেন্ডারে রূপান্তরিত হয়েছে। এইখানে যে আমরা দিন এবং রাত এগুলো যে আমরা গণনা করি, ইটস কামস ফ্রম ন্যাচারাল ল, এই প্রাকৃতিক আইন, ঠিক আছে? আর প্রচলিত আইন কোনগুলো? যেগুলো কিনা আমার বাঙালি সংস্কৃতি হইতে পারে, আমার কাস্টমস হইতে পারে, আমার ডিফারেন্ট রিলিজিয়াস সোর্স হইতে পারে, হিন্দু হইতে পারে, মুসলিম হইতে পারে, হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি চলে আসছে এই জিনিসগুলো। দেন কামস টু কনস্টিটিউশনাল ল। কনস্টিটিউশনাল ল কোনটা? কনস্টিটিউশনাল ল হলো আমাদের যে সংবিধান আছে, দ্য কনস্টিটিউশনাল ল অফ বাংলাদেশ 1972। সেইখানে যে কনস্টিটিউশন হয়েছে, আর্টিকেল টোটাল 153, সেইখানের আপনার আর্টিকেল 27 থেকে 44 পর্যন্ত পার্ট 3, ওইখানে টোটাল 11টা পার্ট আছে। সেখানে আমার কি বলা আছে? আমাকে ফান্ডামেন্টাল রাইটস দেওয়া হয়েছে। আমি আগেই বলছিলাম ফান্ডামেন্টাল রাইটস মানে হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা না, সেটা হলো বেঁচে থাকার জন্য প্রয়োজন। বাট প্রত্যেকটা রাষ্ট্র কী করে? প্রত্যেকটা রাষ্ট্র তার চাহিদা, সিটিজেনদের চাহিদা এবং তার সক্ষমতা, মাইন্ডেড, টু থিংস, এইটা অনুযায়ী যে সাংবিধানিক যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয়, সেইগুলো হলো ফান্ডামেন্টাল রাইটস। তো সাংবিধানিকভাবে আমাদের 153 আর্টিকেলে পুরো এন্টায়ার রাষ্ট্র ব্যবস্থার একটা রূপরেখা সেখানে আছে। আচ্ছা, তারপরে আসেন প্রথাসিদ্ধ আইন, কনভেনশনাল ল। অলরেডি আমি বলছি যে বাঙালি রীতিনীতিতে আমাদের যে আইনগুলো আসছে, এইখান থেকে যে আসছে সেইগুলো, এবং ধর্মীয়ভাবে বিভিন্ন রীতিনীতি থেকে যে আইনগুলো আসছে, সেগুলোকে আমরা কি বলবো? আমরা বলবো প্রথাসিদ্ধ বা কনভেনশনাল ল। জেনারেল ল আমরা সবাই জানি, যেগুলো আইন প্রণয়ন হচ্ছে, আইন পাস হচ্ছে। ন্যায়পরতা আইন, আপনাদের 4th পেপারে আপনার সাবজেক্টই আছে ইকুইটি অ্যান্ড ট্রাস্ট ল, তাই না? ওইটার বাংলা কি? ইকুইটি ল লেখা থাকে, ওইটার বাংলা হলো ন্যায়পরতা আইন, ঠিক আছে? বাংলা কি হবে? ন্যায়পরতা। ন্যায়পরতা কোনটা? এটা কিন্তু বলছে ইকুইটি, নট ইকুয়ালিটি, মাইন্ডেড। ইকুয়ালিটি মানে হলো একজন মানুষ
সে, আমি একটা এক্সাম্পল সবসময় দেই, যে দেয়ালের এপাশ থেকে দুইজন ওই পাশে খেলা দেখতেছে, একজন লম্বা সে অনায়াসে দেখতে পাচ্ছে, আরেকজন ছোট সে দেখতে পাচ্ছে না, তাকে একটা পীড়া তার পায়ের নিচে দিয়ে যে তাকে খেলা দেখার ব্যবস্থাটা করে দেওয়া, এটা হলো আপনার ন্যায়পরতা আইন, ইকুইটি ল। সমতা আইন না, ন্যায়পরতা, কিভাবে ন্যায় নিশ্চিত হবে। সামরিক আইন আমি বলছি যে সৈনিকদের জন্য যে আইন সেটাকে বলে সোলজার যে ল বা মিলিটারি ল। এই মিলিটারি লটা যখন সাধারণ মানুষের উপরে ইমপ্লিমেন্ট হবে, সামরিক সরকার যখন চলে আসবে, দেন ইটস ট্রান্ড ইনটু মার্শাল ল। অ্যাডমিনিস্ট্রেটিভ ল আমরা সবাই জানি, আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল ল আপনাদের সাবজেক্টই আছে, যে এটা সেকেন্ড ইয়ারে আছে। আন্তর্জাতিক যে আইন আছে সেটা হলো আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে দেশের সম্পর্ক কী হবে, বিভিন্ন অন্য দেশের ব্যক্তির সঙ্গে অন্য দেশের রাষ্ট্রের কী সম্পর্ক হবে, সেম গোজ টু ওই দেশের ক্ষেত্র। তারপরে আসেন উৎস, আইনের উৎস থেকে কোশ্চেন থাকেই। উৎস নিয়ে ইতিমধ্যেই কথা বলে ফেলছি, কাস্টম নিয়ে কথা বলছি, নজির নিয়ে কথা বলছি। অ্যানেক্ট, আইন প্রণয়ন, এটা হলো পার্লামেন্টের মাধ্যমে যে আইনটা প্রণয়ন হয়। ডিফারেন্ট কাইন্ডস অফ কন্ট্রাক্টস, হ্যাঁ, আর হিস্টোরিক্যাল কন্ট্রাক্টস, যেমন মনে করেন মুজিব ইন্দিরা চুক্তি, ঠিক আছে, এই জিনিসগুলো পড়তে হবে। যেগুলো আমি বলতেছি না এগুলো লেস ইম্পর্ট্যান্ট, পড়ার প্রয়োজন নাই, আপনি চাইলে পড়তে পারেন, বাট যেগুলো আমি বলে যাচ্ছি দোজ থিংস আর ইম্পর্ট্যান্ট। এর ভিতরে আমি বলবো কোনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা কিনা আপনার অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, 2022 সাল থেকে একটা কোশ্চেন রেপিটেডলি আসছে, 22-এ আসছে, 24-এ আসছে, যে জিনিসটাতে বলা হচ্ছে সরাইখানা পর্যটক আশ্রয় নিলেই ভ্রমণ শেষ হয়ে যায় না, আইনকে পর্যটকের মতোই আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে 3 থিংস, একটা হলো সরাইখানা, একটা হলো পর্যটক, আর একটা হলো ভ্রমণ, ঠিক আছে। এই 3টা জিনিস এখানে আপনার দেয়া আছে, একটা হলো সরাইখানা, আরেকটা হলো ভ্রমণ, আরেকটা হলো পর্যটক। আচ্ছা, এখানে তিনি কি বলছিলেন, উনি আসলে একজন নিউ ইয়র্ক কোর্টের অ্যাপেলেট ডিভিশনের চিফ জাজ ছিলেন, বেঞ্জামিন নাথান কার্ডোজো ওনার নাম। তো তিনি কথাটা বলে গেছিলেন, দ্য ইন দ্যাট শেল্টার ফর দ্য নাইট ইজ নট দ্য জার্নিস এন্ড। EINN, ইন মানে আমেরিকান ভাষায় সেটা হোটেল বোঝায়, যেমন আমরা বিভিন্ন হোটেলে আমরা দেখি হাইওয়ে ইন, গাড়ি থামে, তো ওই ইনে আপনার একজন পর্যটক সে রাত্রি যাপন করলো, তার মানে এখানে শেষ না, মানে হলো যে এখানে আপনার এই সরাইখানাটা হলো বর্তমান আইন, মানে প্রেজেন্ট যে আইনগুলো আছে সেইগুলো, আর পর্যটক তো এখানে থাকবে না, পর্যটক আরেক জায়গায় যাবে, মানে হলো আইনের পরিবর্তনশীলতা বুঝাইছে, ঠিক আছে। আর এই যে আপনার ভ্রমণ, টোটাল এন্টায়ার যে জার্নিটা আছে, এটাকে বলা হচ্ছে ডেভেলপমেন্ট। এখানে মূলত বোঝানো হচ্ছে যে আইন কখনো একটা জায়গায় স্থির থাকবে না, এটা প্রতিনিয়ত কি হবে, প্রতিনিয়ত ইভালুয়েশন হবে। যেমন মনে করেন, উদাহরণ বলি, এবং আপনার আমাদের এই যে দেওয়ানি কোর্ট, হ্যাঁ, সিভিল কোর্ট বা ক্রিমিনাল কোর্ট, এই কোর্টগুলো মূলত কার্যপদ্ধতি কিসের মাধ্যমে হয়, সেকেন্ড ইয়ারে গেলে পাবেন মেজর দুটো সাবজেক্ট, একটা হলো দেওয়ানি কার্যবিধি আর একটা হলো ফৌজদারি কার্যবিধি। মানে হলো কোর্টের যে স্ট্রাকচার ইন ডিটেইলস মেনশন দেয়ার। এখন মনে করেন কয়েকদিন আগে 25 সালের এই দেওয়ানি এবং ফৌজদারিতে অ্যামেন্ডমেন্ট আসছে, কিন্তু আইনগুলো কত সালের? অ্যামেন্ডমেন্ট কি আসছে, সহকারী সিভিল জাজ যাকে বলা হয় তাকে আর সহকারী সিভিল জাজ বলা যাবে না, ওনার নামটা চেঞ্জ করে হয়েছে সিভিল জাজ। আপনারা এখন গেলে দেখবেন নেমটেকে লাগানো সিভিল জাজ অমুক। সো এই যে চেঞ্জগুলো, আইনটা আসলে কত সালের? 1908 সালের দেওয়ানি কার্যবিধি। ফৌজদারি কার্যবিধি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, কত সালের? 1898, মানে ব্রিটিশ আমলের। তো এই যে আইনগুলো এখন পর্যন্ত চলতেছে কিসের মাধ্যমে? এই লাইনটার মাধ্যমে আপনার বেঞ্জামিন নাথান কার্ডোজো তৎকালীন চিফ জাস্টিস ছিলেন নিউ ইয়র্ক কোর্টের, তো তিনি এরকম ধরনের বেশ কয়েকটা উক্তি বলছেন, ঠিক আছে। তো এর ভিতরে এই জিনিসটা ইম্পর্টেন্ট যে আইনের প্রতিনিয়ত ইভ্যালুয়েশন নিয়ে আসলে মূলত কথাটা। এখন এই কোশ্চেনটা উক্তি আকারে যখন আসবে, আপনি যদি এখানে বইলেই দিচ্ছে এটা কার্ডোজোর উক্তি,
ইন এডিশন আপনি যদি আমি আজকে যে কথাগুলো বললাম আপনি যদি যুক্ত করে দিতে পারেন, হ্যাঁ, যে উনি চিফ জাস্টিস অফ নিউ ইয়র্ক কোর্ট অফ অ্যাপেলেট ডিভিশন, মানে হলো আপিল ডিভিশন, সুপ্রিম কোর্ট এবং জজ কোর্ট। আমরা জানি এই দুইটা স্তর, একটা হলো জজ কোর্ট হলো নিম্ন স্তর আমাদের দেশে, সুপ্রিম কোর্ট হলো উচ্চ স্তর। সেম গোজ টু ইউএসএ, মানে আমেরিকার ক্ষেত্রেও একই। তাহলে কি সুপ্রিম কোর্ট যেটা আছে, সুপ্রিম কোর্টের তিনি চিফ জাস্টিস ছিলেন, মানে বাংলাদেশের প্রধান বিচারপতি যেমন সুপ্রিম কোর্টের, এরকম মানে বিচারিক কার্যক্রমের সর্বোচ্চ পর্যায়। কিপ ইট ইন ইউর মাইন্ড। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে চলে গেলাম, এখান থেকে তারপরে আমরা ইম্পর্টেন্সের দিক দিয়ে কি বলবো, এই যে দেখেন আসছে বিধিবদ্ধ আইন। ক্লাসের একদম ভেরি বিগিনিং আমি যে কথাটা বলতেছিলাম যে স্ট্যাটিউটরি ল মানে বিধিবদ্ধ আইন। বিধিবদ্ধ আইন আমি, আচ্ছা এর আগের কোশ্চেনটাতে আমি বলে দিই, সেখানে আমি একটা ত্রিভুজ দিব, পেন্সিল দিয়ে একটা ত্রিভুজ দিব, এক জায়গায় লিখবো আমি বর্তমান আইন, আরেক জায়গায় লিখবো আইনের পরিবর্তনশীলতা, আরেক জায়গায় লিখবো আইনের অগ্রগতি। এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে সরাইখানা পর্যটক আশ্রয় নিলেই ভ্রমণ শেষ হয়ে যায় না, আইনকে পর্যটকের মতোই আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। যখন আপনি এভাবে একটা ট্রায়াঙ্গেল দিয়ে দিবেন তখন কি হবে, তখন যিনি টিচার আছে সে বুঝতে পারবে যে আপনি এই একটা রেখচিত্রের মাধ্যমে আপনি পুরোটা জিনিস বোঝানোর চেষ্টা করেছেন। ঠিক আছে, এখন আসেন আপনার বিধিবদ্ধ আইন বলতে কি বোঝায়। আমি বিধিবদ্ধ আইন বলতে ইতিমধ্যে কোনটা আইনকে পর্যটকের মতোই আগামী দিনের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি তো পেইড গ্রুপে আছেন, এইটা রেকর্ডিং ফেসবুক প্রাইভেট গ্রুপে পাবেন। আর যারা পেইড গ্রুপে নাই, রেকর্ডিংটা পাচ্ছেন না, তারা চাইলে নোট করতে পারেন, কারণ আপনারা এই নোটটা হয়তো মানে রেকর্ডিংটা যেহেতু পাবেন না, সো নোট এখন করলে আপনাদের জন্য সুবিধা। আচ্ছা, এখন দেখেন বিধিবদ্ধ আইন, স্ট্যাটিউটরি ল। তো স্ট্যাটিউটরি ল যেটা আছে সেটা আসলে কী আইন, ইতিমধ্যেই ক্লাসের শুরুতে আমরা আলোচনা করছি, সো এখানে আমরা সময় নষ্ট করব না। আমরা আইন এবং আইন বিজ্ঞানের পার্থক্য যেটা আছে, ব্যক্তিগত আইন এবং আন্তর্জাতিক আইনের পার্থক্য যে আছে, এইটা আমরা পড়ব। ঠিক আছে, যে আইন বিজ্ঞান আসলে কী নিয়ে আলোচনা করে, আইন কিভাবে কী নিয়ে আলোচনা করে। কারণ কি, আইন হলো সমাজের আপনার শান্তি শৃঙ্খলা বলেন সকল কিছু রক্ষা করার জন্য। দ্যাট মিনস কি, এটার একটা পানিশমেন্ট থাকবে। ঠিক আছে, এই পানিশমেন্টের যে ব্যাপারটা আছে। আর আইন বিজ্ঞান হলো এই আইনগুলোর ইভালুয়েশন করে, যে বর্তমান সময়ের সাথে যে মৃত্যুদণ্ড আমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হচ্ছে, ওকে ফাইন, অন্যান্য দেশে এর চেয়ে ইজিয়েস্ট ওয়ে কী আছে, ওইটা কি আমরা ইমপ্লিমেন্ট করব নাকি করব না, আমাদের যে মাস পিপল জনগণ তারা আসলে কী চায়, এই জিনিসগুলো ডিটেলস স্টাডি। আর আইন হলো জাস্ট স্পেসিফিক সমাজের শান্তি শৃঙ্খলা বলেন রাষ্ট্রের নির্দিষ্ট সীমার ভিতরে। কিন্তু আইন বিজ্ঞান কী, নট অনলি আপনার স্টেট স্টাডি অথবা স্টেট পলিসি নিয়ে স্টাডি করে, এটা গ্লোবাল স্টাডি। এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে রাখতে হবে। তারপর মনে করেন আইন আসলে কী সৃষ্টি করে। আইন যদি দেওয়ানি টাইপের হয় তাহলে তার অধিকার নিশ্চিত করে, আর যদি ফৌজদারি হয় সেই ক্ষেত্রে তার দায় দায়িত্ব যে সে ব্যাঘাত ঘটায় এবং সেটার ফলে যে শাস্তি, সেগুলো নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তারপর আইন হলো কোর্টের সঙ্গে যে রিলেটেড, আর আইন বিজ্ঞান কি কোর্টের সঙ্গে কোনো রিলেশন নাই বললেই চলে, বাট এটা এন্টায়ার পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করে। সো এগুলো একটু পড়বেন, কোথাও যদি না বোঝেন আপনারা টেক্সট করবেন, আই উইল ট্রাই টু রিপ্লাই অ্যাট মাই কনভিনিয়েন্ট টাইম। আমার সুবিধাজনক সময়ে আমি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব। আচ্ছা, ব্যক্তিগত আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইন। ক্লাসের একদম শুরুতে একটা কথা বলছিলাম যে একটা ব্যক্তি আমাদের দেশের, মনে করেন এখানে সাপোজ মনে করেন এখানে রূপম ভাই আমার চোখের সামনে, যার নাম আমি দেখতেছি, তো রূপম ভাইয়ের সঙ্গে ভারতের রাষ্ট্রীয় পর্যায়ের সম্পর্ক আছে। তাহলে কি বাংলাদেশের এক দেশের ব্যক্তির সঙ্গে আরেক দেশের রাষ্ট্রীয় যে কোনো অর্গান হইতে পারে, সেটা হইতে পারে পররাষ্ট্র দপ্তর ওর আদার্স কোনো দপ্তর হইতে পারে। এই যে সম্পর্ক, এই ব্যক্তিগত, এই ক্ষেত্রে তাকে ব্যক্তিগত যে আইন আছে, যেমন বাংলাদেশের সংবিধানের আপনার মৌলিক যে ফান্ডামেন্টাল রাইটস আছে সেখানে স্পষ্ট বলা আছে যে
বাংলাদেশের অনুমতি ছাড়া, ঠিক আছে, দেশের রাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো ধরনের বিদেশি খেতাব নেওয়া যাবে না। তাহলে কি এই ব্যক্তিগত আন্তর্জাতিক আইনের একটা রূপরেখার একটা পয়েন্ট আউট, এটা আমি এটা বোঝানোর জন্য বলতেছি। আবার মনে করেন স্টেট টু স্টেট, সেটা হবে আপনার ইন্টারন্যাশনাল যে ব্যাপারগুলো আছে, বিভিন্ন কন্ট্রাক্ট হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন আদার্স যে কোনো ব্যাপার হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা পড়তে হবে। তারপরে দেখেন মার্শাল ল এবং মিলিটারি ল। ক্লাসের শুরুতেই আমি একটা কথা বলছিলাম যে কখন মার্শাল ল, কখন মিলিটারি ল। হ্যাঁ, মিলিটারি ল বলছি যে আপনার মিলিটারি বলতে আসলে কাদেরকে বোঝায়? মিলিটারি বলতে আসলে বোঝায় প্রতিরক্ষা বাহিনীর তিনটা বাহিনী, সেনা, নৌ, বিমান। আমরা গণহারের ডিফেন্স বলি, আসলে ডিফেন্স বলতে এই তিনটা বাহিনীকেই বোঝায়। তো এই তিনটা বাহিনীতে যে নিয়ম আছে সেটা যখন আপনার দেশের সামরিক আইন শাসন চালু হবে তখন সেটাকে আমরা বলবো মার্শাল ল। এটারই 3-4টা পয়েন্ট আউট এখানে আছে। তারপরে দেখেন আইনগত প্রশ্ন, তথ্যগত প্রশ্ন। আইনগত প্রশ্ন এবং তথ্যগত প্রশ্নটা আসলে কি, এটা যদি আমাকে জানতে হয় তাহলে আমাকে প্রথমেই জানতে হবে যে আসলে একটা মামলা যখন আমরা রজ্জু করি, মামলা রজ্জু মানে ইনস্টিটিউশন অফ সুট, হ্যাঁ, যেটাকে বলে, একটা মামলা যখন আমরা শুরু করি অথবা একটা মোকদ্দমা যখন শুরু করি তখন আসলে প্রসিজারটা কী এবং সেখানের কোন জায়গাটাতে এই কোশ্চেন অফ ফ্যাক্ট এবং কোশ্চেন অফ ল প্রয়োজনীয় সেটা আমাকে জানতে হবে। তাহলে দেখেন আপনি যখন একটা মামলা দায়ের করবেন, হ্যাঁ, আপনি কি বাদী হিসাবে, বাদীকে ইংরেজিতে বলে প্লেইন্টিফ, সো বাদী হিসাবে যখন আপনি একটা মামলা দায়ের করবেন তার পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো আদালত 7 কার্য দিবসের ভিতরে সমন জারি করবে। তারপরে কি আপনার বিবাদী সেই সমনটার জবাব দিবে। ওকে, ফাইন। আর জবাব যদি না দেয় তখন এক্স পার্টি হয়ে যাবে, মানে একতরফা ডিক্রি যেটাকে বলে। আদালত তখন এক পার্টি দিয়ে বিচার কার্য শুরু হবে। ওইগুলো ইন ডিটেলস দেওয়ানি কার্যবিধিতে পড়াই আমি। সো এইখানে আপনার যেটা জানতে হবে সেটা হলো আপনার এই কোশ্চেন অফ ফ্যাক্ট এবং কোশ্চেন অফ ল, কখন এটা আইনগত প্রশ্ন, কখন এটা তথ্যগত প্রশ্ন। এই বিবাদী যখন জবাব দিয়ে দিল, এখন দেখেন বাদী এবং বিবাদীর দুইজনের ভিতরে মতৈক্য থাকবে না। যেমন আমার সামনে এখানে কে আছে আমি দেখি, এখানে আছে আপনার সাজ্জাদুর রহমান ভাই, তারপরে আছে হলো রবিন। তাহলে রবিন ভাই এবং সাজ্জাদুর রহমান ভাই একজন আরেকজনের, মনে করেন এখন একজন বাদী আরেকজন বিবাদী। তাহলে এখানে সাজ্জাদ ভাই বাদী হিসাবে, প্লেন্টিফ হিসাবে মামলা দায়ের করলেন, আর রবিন ভাই কী করলেন? বিবাদী হিসাবে ওনার নামে যখন সমন জারি হয়েছে উনি রিটেন স্টেটমেন্ট দিছে, মানে হলো জবাব দিছে আদালতের ভাষায়। তার আইনজীবী দিয়ে দিতে পারে, নর্মালি আইনজীবী দিয়ে দেওয়া হয়। তারপরে হলো ফ্রেমিং ইস্যু। এই ফ্রেমিং ইস্যুর ভিতরে হলো কোশ্চেন অফ ল, কোশ্চেন অফ ফ্যাক্ট। কারণ ফ্রেমিং ইস্যু যে ব্যাপারটা আছে সেটা হলো ডিসপিউট ডিটারমিনেশন বা ফ্রেমিং ইস্যুস। কারণ মামলাটা হলো রবিন ভাই সাজ্জাদ ভাইকে বাড়ি মারছে, আর সাজ্জাদ ভাই বলতেছে তার মাথা ফেটে গেছে, আর রবিন ভাই তার স্টেটমেন্টে লেখছে আমি বাড়ি দিছি বাট এটা আমি কাঁধে দিয়েছি, আমি মাথায় দেই নাই। সো মাথা ফাটার তো প্রশ্নই আসে না। এখন এখানে ফ্রেমিং ইস্যুটা কি, বিচার্য বিষয়টা কি? বিচার্য বিষয় হলো যে বাড়ি পর্যন্ত ঠিক আছে, যে জায়গায় মতের অমিল সেইগুলো নিয়ে আপনার ফ্রেমিং ইস্যু হবে, বিচার্য বিষয় হবে। 1টা হইতে পারে, 5টা হইতে পারে, 10টা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, হইল। তাহলে কি আপনার বাদীর যে আরজি আছে, বিবাদীর যে লিখিত জবাব আছে, এর মধ্যে আপনার যে জায়গাগুলোতে মতানৈক্য নাই সেইগুলোতে আপনার এখন হবে এটার উপরে বিচার্য বিষয় নির্ধারণ হয়ে গেল। এখন দেখেন এই যে বাড়ি মারছে আইনগতভাবে সব কিছু ঠিক আছে, এখানে লাঠিটা আছে না, কি দিয়ে বাড়ি দিছে? লাঠি দিয়ে বাড়ি দিছে না? আচ্ছা, এটা আমি শেষ করে এই কথাগুলো বলি। তারপরে মনে করেন যে মামলার শুনানি হবে, সাক্ষ্য গ্রহণ হবে, তারপরে এটার বেসিসে, মামলার মেরিট বেসিসে রায় ঘোষণা হবে। রায়টা ডিক্রি প্রদান, মানে হলো রায়টা জজ সাহেব যে লিখবে সেটা ডিক্রি হিসেবে আপনার বের হবে, সে যেটা অফিসিয়াল কপি। আর এই ডিক্রিটা জারিকরণ, এই যে অফিসিয়াল কপিটা যার পক্ষে ইন ডিটেলস লেখা আছে তার পক্ষে এই জিনিসটা
সে পাইছে কিনা, যেমন মনে করেন জমির দখল বেদখল নিয়ে সেই বাদী সেটা পাইছে কিনা, এটা বললাম কারণ এটা নিয়েও ব্রড কোশ্চেন আছে। সো এখন আগের জায়গায় চলে যাই, সেখানে আমি কি বলতেছিলাম যে আপনার আইনগত প্রশ্ন, তথ্যগত প্রশ্ন, এটা হলো এই বিচার্য বিষয়ের ভিতরে। এখন লাঠিটা কিন্তু আপনার, অথবা লাঠিটা যে আছে সেটা কিন্তু আপনার এটার সঙ্গে রিলেটেড না। বাকি যে আইনগত কোশ্চেনগুলো আছে, সে তাকে বাড়ি মারছে মানে হলো এফেরি, ঠিক আছে? এফেরি মানে হলো মারামারি। দণ্ডবিধিতে মোস্ট প্রবাবলি 151 নম্বর সেকশনে আপনার এফেরি মারামারি আছে, সব কিছু দুজনের ভিতরে ঠিক আছে, এটা হলো আইনগত কোশ্চেন। আর ফ্যাক্ট হলো ওই লাঠিটা, যেটা কিনা এটার সঙ্গে সম্পর্ক নাই, বাট এটা এসে লাঠি এখন এসে এটার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? কোশ্চেন অফ ফ্যাক্ট। আপনাদের বইতে গাইডে এখানে কি লেখছে, এখানে লেখছে খুনের শাস্তি নিয়ে লেখছে। খুনের সঙ্গে ওই চাক্কুটা যেমন রিলেটেড না, বাট সাক্ষ্য আইন সেকেন্ড ইয়ারের চতুর্থ পত্র, ওইখানে আমি পড়াই যে কখন সেকশন 5 থেকে সেকশন 55 পর্যন্ত কিভাবে একটা জিনিস প্রাসঙ্গিক হয়ে যায়, সেটা মানুষ হইতে পারে, বস্তু হইতে পারে, সেটা আপনার বিচার্য বিষয়ের সঙ্গে কিভাবে প্রাসঙ্গিক হয়ে যায়, ওইখানে ইন ডিটেলস বলা আছে। সো এখন আপনাদের এত বেশি জানার প্রয়োজন নেই। আপনাকে মূল জিনিসটা জানার জন্য আমি অলরেডি আপনার মামলার একটা প্রক্রিয়া বলছি, তারপরে কি বলছি, তারপরে বলছি কোন জিনিসটা কোশ্চেন অফ ল, কোন জিনিসটা কোশ্চেন অফ ফ্যাক্ট, যেন আজীবনে আপনি না ভুলেন, কারণ এটা আপনার সারা জীবন লাগবে। মামলার পদ্ধতি বলছি, তারপরে আসেন সংবিধিবদ্ধ আইন, মূল আইন এবং পদ্ধতিগত আইন, ঠিক আছে? এইখানে দেখেন সংবিধিবদ্ধ আইন কাকে বলে, মূল আইন এবং পদ্ধতি আইন কাকে বলে, মূল আইন এবং পদ্ধতি আইনের ভিতরে পার্থক্য কী, দেওয়ানি কার্যবিধি এবং ফৌজদারি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন, নিছক মানে হলো শুধুমাত্রই কি পদ্ধতিগত আইন, এইগুলো বলতেছি। তারপরে দেখেন এইটা এই যে বিচারিক পদ্ধতির সাধারণ উপাদান, এটা অলরেডি বলে ফেলছি, একটা মামলা কিভাবে দায়ের করতে হয়। এই হলো 20 মার্কসের বোর্ড কোশ্চেন, এটা আপনাদের পরীক্ষাতে থাকার সম্ভাবনা 90%, ধরে নেন ইনশাল্লাহ থাকবেই, কারণ আপনারা 2 ব্যাচ একসাথে পরীক্ষা দিতেছেন। আপনি যদি আইনই না জানেন যে একটা পার্লামেন্ট থেকে আইন পাস হইলো, কোনটা আমার সাবস্টেন্টিভ ল, কোনটা প্রসিডিউরাল ল, ঠিক আছে? তারপরে এই দুইটার ভিতরে আসলে ডিফারেন্সটা কী, কখন এটা মূল আইন, কখন এটা পদ্ধতিগত আইন, এই জিনিসটা যদি আপনারা যদি না জানেন, তাহলে মনে করেন যে আইন পড়ার না পড়ায় সমান। এই দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্সি বিবেচনায় এইটা একটা ব্রড কোশ্চেন আপনার থাকবেই 5টার ভিতরে। এখন আসেন সংবিধিবদ্ধ আইন, স্ট্যাটিউটরি ল, ইতিমধ্যেই বলছি, বেশ কয়েকবার বলছি। এখন আসেন এই আইনগুলো কখন মূল আইন, কখন পদ্ধতিগত আইন। সবাই গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, সারা জীবন এটা কাজে লাগবে। এটা যদি না বুঝেন যে কেউ হাত তুলবেন, আমি রিপ্লাই করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমার এখানে মনে করেন যে ফারহানা, হ্যাঁ, শিলা, এরা মনে করেন যে একজন চুরি করলো, আরেকজন মনে করেন ডাকাতি করলো, আরেকজন মনে করেন যে ফারজানা দস্যুতা করলো। এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো আসলে কোন জাতীয় মোকদ্দমা, মানে এটা আসলে কোন রিলেটেড জিনিস, এটা আমাকে জানতে হবে। প্রকৃতি, যে কথাগুলো বলতেছি আপনি সেকেন্ড ইয়ারে গিয়েও এই পড়াগুলো পাবেন। হ্যাঁ, আমি বলতেছি ফারহানা আপু আর যারা অনেকেই নতুন আছে, ঠিক আছে? সো আমি যেখানে আমি হব, আমি কোশ্চেন করব, কারণ এখানে 25-এর স্টুডেন্ট আছে, 26-এর স্টুডেন্টও আছে, সেজন্য আমি একটু ইন ডিটেলসে বলার চেষ্টা করি। কারণ 25-এর যারা ইতিমধ্যেই পড়তেছিল আমার কাছে, তারা কিন্তু, আর 26-এর ব্যাপারে আমি বলছিলাম ওদেরকে শেষ করে তারপরে 26 ধরব, কিন্তু দেখেন কি অবস্থা, আপনার রুটিনই হয়ে যাচ্ছে অক্টোবরে। আচ্ছা, এখন যে ব্যাপারটা বলতেছিলাম, আমাকে বুঝতে হবে, ছোট করে বলি, দেওয়ানি প্রকৃতির মামলা কোনগুলো, ফৌজদারি প্রকৃতির মামলা কোনগুলো। ফৌজদারির ইংরেজি হলো ক্রিমিনাল, অবশ্যই এখন বুঝে ফেলছেন। আর দেওয়ানির ইংরেজি হলো সিভিল। সিভিল হলো আপনার জমি জমা রিলেটেড যে মোকদ্দমাগুলো আছে, মানহানি, হ্যাঁ, মানহানি না, আপনার মনে করেন আপনার টাইটেল, পদবি, আপনার সৈয়দ, খন্দকার, ঠিক আছে, বাট আপনার পদবিটা ঘোষণা করতে হবে, আদালতের মাধ্যমে আপনি ঘোষণা করাবেন। যে কোনো একটা চুক্তি আইন, এটা কিন্তু মূল আইন, চুক্তি আইন 1872, এই চুক্তি আইনের যে কোনো চুক্তি পালিত হচ্ছে না, এটা হলো দেওয়ানি প্রকৃতির মামলা হবে, ঠিক আছে?
আশা করি বুঝতে পারছেন। জমির দখল বেদখল, সত্ত্ব পুনরুদ্ধার, জমি নিয়ে মামলা চলতেছে কিন্তু ওই লোক এসে ঢুকে যাচ্ছে জমির ভিতরে, তখন কি করতে হবে? তখন ওই সুনির্দিষ্ট প্রতিকার আইন, ওইটাও জমি রিলেটেড। তাহলে একটা ট্রায়াঙ্গেল বলি, বার কাউন্সিলের 7টা আইন রিলেটেড একটা ট্রায়াঙ্গেল বলি, যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, আর হলো দেওয়ানি কার্যবিধি। এইগুলো হলো এক ঘরনার, এই তিনটা একসাথে কাজ করে। এর ভিতরে পদ্ধতিগত আইনটা হলো এখানে আপনার দেওয়ানি কার্যবিধি। আরও সহজ করে বলি, আরও সহজ করে মনোযোগ দেন। এইখানে মনে করেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 নম্বর এবং 9 নম্বর সেকশনে বলা আছে, এটা কিন্তু আপনাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন 4র্থ পত্রে আছে। আপনার 8 নম্বর এবং 9 নম্বর সেকশনে বলা আছে, 8 নম্বর হলো সত্ত্ব পুনরুদ্ধার করা, 9 নম্বর হলো দখল পুনরুদ্ধার করা। বুঝেন কিন্তু সত্ত্ব পুনরুদ্ধার কি? আপনার 12 বছরের ভিতরে আপনার জমি আপনার নামে যদি দলিল থাকে, আপনি 12 বছরের ভিতরে মামলা করতে হবে। ঠিক আছে? এই 12 বছরের ভিতরে মামলা করতে যে হবে সত্ত্ব উদ্ধারের ক্ষেত্রে, ওইটা কিন্তু আবার সুনির্দিষ্ট প্রতিকার আইনে নাই, ওইটা বলা আছে তামাদি আইন। রিলেশনটা কীভাবে আমি বলতেছি, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনগুলো তামাদি আইন গেল। এখন এই যে সত্ত্ব পুনরুদ্ধার, 12 বছরের ভিতরে সত্ত্ব পুনরুদ্ধারের মামলা করলেন আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারায়। আবার 12 বছরের কথা কোথায় বলা আছে? এটা বলা আছে আপনার এই আপনার তামাদি আইনের 142 নম্বর ধারায়, 42 নম্বর আর্টিকেল। এই দুইটা মিলাই আপনি করলেন। পদ্ধতিটা কি? আদালতে কোন পদ্ধতিতে মামলাটা পরিচালনা হবে? এইটা হলো দেওয়ানি কার্যবিধি। এই যে দেখেন এখানে লেখা আছে দেওয়ানি কার্যবিধি। এখন আসেন চুরি, গুন্ডামি, বদমাইশি, যত কিছু আছে, ধর্ষণ, রাহাজানি, ঠিক আছে, প্রতারণা, চুরি, ডাকাতি, বেআইনি সমাবেশ, দস্যুতা, যত ক্রিমিনালি কাজকর্ম আছে সব কিছু কোথায় হবে? এগুলো কিন্তু দেওয়ানি কোর্টে হবে না। জেলা কোর্টে মাঝে মধ্যে শহরে গেলে দেখবেন যে দেওয়ানি কোর্ট আলাদা, জমির মোকদ্দমা একদিকে, আরেকটা হলো আপনার ক্রিমিনাল কোর্ট আলাদা। ওইগুলা হবে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। তাহলে এই যে ফৌজদারি, আপনি যে একটা চুরি করলে, চুরিটা যে অপরাধ, ওইখানে বলছিলাম 3টা আইনের কথা দিয়ে বুঝাইছি, এখানে 2টা আইনের কথা বলবো। এখানে এই ফৌজদারি কার্যবিধিটা হলো পদ্ধতি। এই ফৌজদারি কার্যবিধিতে কিন্তু বলা নাই যে এই অন্যের সম্পদ লুকাইয়া নিয়ে নিলে এটা চুরি, এটা কিন্তু এখানে বলা নাই। আবার এটাও বলা নাই যে চুরি করলে তার 3 বছরের শাস্তি, সাপোজ, এটাও বলা নাই। এটা বলা আছে কোথায়? এটা বলা আছে দণ্ডবিধিতে। দণ্ডবিধি 2nd ইয়ারে আছে। সো দণ্ডবিধি 1860-এ ওইটা বলা আছে যে এটা একটা অপরাধ, এটা করলে এই শাস্তি। এখন এ চুরি করছে, তাকে কি শাস্তি দিয়ে দিবেন? না, এটা পদ্ধতি দিয়ে যাইতে হবে। কোন পদ্ধতি? ফৌজদারি কার্যবিধি। তাহলে আমি এতক্ষণ কথা বলার উদ্দেশ্য হইল দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, এইগুলা তাহলে পদ্ধতিগত আইন। মানে হলো আপনার মূল আইনে বর্ণনা করা আছে যে আপনার অধিকার এবং আপনার পাওনা, অথবা আপনার অপরাধ, আপনার দণ্ড। আর পদ্ধতিগত আইনে বলা আছে কোন পদ্ধতিতে সে তার অধিকার ফিরে পাবে, কোন পদ্ধতিতে সে দণ্ড পাবে অপরাধ যে করছে। এক কথায় শেষ করলাম। এখানে না বোঝার মতো কারো কিছু আছে কিনা, থাকলে বলেন। তাহলে আমি ধরে নেব যে সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এখানে যে কাজটা করতে হবে, পদ্ধতিগত আইন। আচ্ছা, তথ্যগত প্রশ্ন, আইনগত প্রশ্ন, এটা আলাদা পার্ট, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা হলো আপনার তথ্য না, আরেকটা আছে হলো মূল আইনকে বলা হয় তাত্ত্বিক আইন বা তত্ত্বগত আইন, থিওরিটিক্যাল, ওইটা একটা আছে। আচ্ছা, এখানে যখন আপনারা লিখবেন তখন আপনারা লিখবেন, প্রথমে লিখবেন, যারা বাংলায় লিখবেন অথবা ইংরেজিতে লিখবেন, সংবিধিবদ্ধ আইন। এইটাকে 2টা ট্রি দিবেন। 2টা ট্রি মানে হলো দাগ দিয়ে 2টা পার্ট করা। এক পাশে লিখবেন মূল আইন, সাবস্টেন্টিভ ল, আরেক পাশে লিখবেন পদ্ধতিগত আইন। মূল আইনের নিচে লিখবেন সুদ। সবাই মনে রাখেন, সুদ, ব্যাংকে যে সুদ নেয়, ইন্টারেস্ট, সুদে সুনির্দিষ্ট প্রতিকার আইন, দতে দণ্ডবিধি। যদি আরেকটা আইন লিখতে চান তাহলে লিখবেন চুক্তি আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, দণ্ডবিধি 1860, চুক্তি আইন 1872। যদি আরও দৃষ্টি আকর্ষণ করতে চান স্যারের। এইবার আসেন পদ্ধতিগত আইন। পদ্ধতিগত আইনে লিখবেন দেওয়ানি কার্যবিধি 1808, ফৌজদারি কার্যবিধি
সরি, দেওয়ানি কার্যবিধি 1908, ফৌজদারি কার্যবিধি 1898, তারপরে যদি আরও দিতে চান তাহলে দেবেন সাক্ষ্য আইন 1872। এইবার আসেন 2 মার্কসের একটা কোশ্চেন আসে, সেখানে বলা আছে যে দেওয়ানি কার্যবিধি ও ফৌজদারি কার্যবিধি কি নিছক পদ্ধতিগত আইন, মানে এটা কি শুধুই পদ্ধতিগত আইন? হ্যাঁ, পদ্ধতিগত আইন, এতে কোনো সন্দেহ নাই, এটা আপনি লিখবেন। তারপরে আপনি ছোট করে লিখে দিতে হবে মূল আইনে কি থাকে। মূল আইনে হলো অপরাধ এবং এটার দণ্ড থাকে। দেওয়ানি কার্যবিধি অথবা ফৌজদারি কার্যবিধিতে কিছু কিছু সেকশন আছে যেখানে বলা আছে যে সে অপরাধ করছে তাকে মুসলেকা নিয়ে ছেড়া দিতে। যেমন ফৌজদারি কার্যবিধির 145 নম্বর সেকশন, সেখানে কি আছে? সেখানে বলা আছে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট না, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেট, মানে হলো বিসিএস প্রশাসন যারা, ইউএনও যারা থাকে, তারা চাইলে, তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, তারা চাইলে কোথাও যদি জমি জমা নিয়ে কোনো বিরোধ অথবা মারামারি হানাহানি, তারা ওই জায়গায় গিয়ে যেই বিরোধ করতেছে তার কাছ থেকে মুসলেকা নেবে যে তুমি অশান্তি কেন করতেছো, মুসলেকা দাও, অথবা তাকে কিন্তু জেল দিয়ে দিতে পারে 1 মাস 2 মাস, তখন সে মুসলেকা দেবে। এই 145 নম্বর সেকশনের এগেনস্টে ওই আপনার যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারা আদালতের না, তারা হলো বিসিএস প্রশাসন। তো ওই ইএনও সেই দায়িত্ব নিয়ে সেখানে যাবে, যাওয়ার পরে যে ব্যক্তি আছে তার কাছ থেকে মুসলেকা নিয়ে ছেড়ে দিবে। এই যে সেকশনটা, এটা কার মতো কাজ করছে বলেন তো আপনারা? এই সেকশনটা কাজ করছে মূল আইনের মতো। প্রথমত আপনি লিখবেন, এটাতে 2-3 মার্কসের বেশি থাকে না এবং এটা পরীক্ষাতে ব্রড কোশ্চেন আসলে অবশ্যই থাকবে। তো আপনি এখানে লিখবেন যে হ্যাঁ, এটা আসলে পদ্ধতিগত আইন, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি। বাট এখানে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো মূল আইনের মতো কাজ করে। এখানে বইয়ে গাইডে শুধু গদ বাঁধা লেখা আছে, আপনি যদি সেকশন সহ, আইন সহ যদি স্পেসিফাই করে দেন এবং এই সেকশনটা, আইনটা যদি আপনি নীলকালি দিয়ে লেখা দেন, স্যারের দৃষ্টিগোচর হয়, স্যারে চিন্তা করবে যে টিচার খাতা কাটবে, বলবে যে না, এই ছেলে আসলে আইন সম্পর্কে জ্ঞান রাখে। সে ফার্স্ট ইয়ারে পড়লে কি হবে, এটার সঙ্গে রিলেটেড সেকেন্ড ইয়ার অথবা অন্যান্য আইন কি আছে সুজাগতা, সেগুলো সে লেখছে। আচ্ছা, আপনারা সবাই 10টার ভিতরে জয়েন হয়ে যাবেন। এই যে এখন 1-2জন করে জয়েন হচ্ছেন, আমি অ্যাড করতেছি যদিও। তারপরে দেখেন বিচারিক পদ্ধতির সাধারণ উপাদান, জেনারেল এলিমেন্টস অফ প্রসিজারাল সিস্টেম। বিচারিক পদ্ধতির সাধারণ উপাদান, মামলা দায়ের থেকে শুরু করে ডিক্রি জারি, 8টা পয়েন্ট মুখস্থ করে ফেলবেন। কিভাবে? প্রথমে মামলা দায়ের, তারপরে হলো সমন, মামলা দায়ের, সমন, জবাব, কার জবাব? বিবাদীর জবাব। তারপরে হলো ফ্রেমিং ইস্যু, বিচার্য বিষয়। তারপরে হলো উইটনেস অ্যান্ড হিয়ারিং, আমরা বলে না আজকে হিয়ারিং হয়েছে, আপনি আজকে হিয়ারিং হয়েছে, তাহলে শুনানি এবং সাক্ষ্য গ্রহণ। তারপরে হলো রায় প্রদান, ডিক্রি প্রদান, ডিক্রি জারি। ঠিক আছে, এই 3টে একসাথে পড়বেন, তাহলে মনে রাখতে পারবেন। ঠিক আছে, এখন আসেন তাহলে আমরা এখানে মোটামুটি আমরা মূল আইন, পদ্ধতিগত আইন, এই যুগগুলো জিনিস সম্পর্কে আমরা জানলাম। এখন আসেন আপনার ডক্ট্রিন, আইন বিজ্ঞানের যে ডক্ট্রিনগুলো আছে, মতবাদগুলো আছে, আইনি ভাষায় আপনার ডক্ট্রিন বলা হয়। এই যে ডক্ট্রিনগুলো আছে, এখানের মধ্যে আপনার মতবাদগুলো সম্পর্কে আসে, আর মতবাদগুলোর মধ্যে বিশ্লেষণাত্মক যে মতবাদটা আছে এটা দেখবেন, রিডিং পড়বেন, ঐতিহাসিক মতবাদ, সমাজতান্ত্রিক মতবাদ, এই 3টা জিনিস জাস্ট রিড আউট করে ফেলবেন। এইখানে দেখেন আইন বিজ্ঞানী ক্যালসনের পিওর মতবাদ বিশ্লেষণ করো। ঠিক আছে, পিওর মতবাদটা কী নিয়ে? মূলত পিওর মতবাদটা হলো যে আপনার আইনের যে তাত্ত্বিক বিশুদ্ধতা, তাত্ত্বিক বিশুদ্ধতা বলতে আপনার ফর্মুলাগত বা লিখিতগত যে বিশুদ্ধতা আছে সেটা নিয়ে কথা বলছে। এটা আপনারা রিড আউট করবেন, কোথাও না বুঝলে হোয়াটসঅ্যাপে লিখবেন, আমি অ্যান্সার করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের সিলেবাস অনেক বড়। এই দেখেন লায়াবিলিটি, ঠিক আছে, দায়। এখন লায়াবিলিটি বলতে আমরা কি বুঝি? এই লায়াবিলিটি থেকে আপনার ব্রড কোশ্চেন হওয়ার সম্ভাবনা আছে। লায়াবিলিটি থেকে আপনার প্রশ্ন হওয়ার সম্ভাবনা কম। এখানে শুধু মেন্স রিয়া যেটা আছে এটা সবাই দেখবেন। মেন্স রিয়াটা হলো একটা ল্যাটিন টার্ম। এই ল্যাটিন টার্ম, এই ডক্ট্রিন অফ মেন্স রিয়াটা হলো আসছে মূলত, এটা ক্রাইমের সঙ্গে রিলেটেড। আপনি মনে করেন একজনকে আপনি খুন করে ফেলছেন, এখানে যেগুলো লেখা আছে আপনারা রিডিং পড়লে বুঝবেন। দুষ্ট মন কি সেটা আমি বলতেছি। দুষ্ট মন বা মেন্স রিয়া বলতে আসলে মূল নির্যাসটা কি, মূলত কি বুঝায়।
আপনি মনে করেন একজনকে খুন করে ফেলছেন, তা খুনের শাস্তি কী? দণ্ডবিধি 300 সেকশন অনুযায়ী খুনের শাস্তি হলো মৃত্যুদণ্ড। হ্যাঁ, খুনের কথা বলা আছে, মার্ডারের কথা বলা আছে 300-তে, আর মৃত্যুদণ্ড বলা আছে 302-এ। এখন আপনি খুন যে করছেন, আপনি আদালতে যদি প্রমাণ করতে পারেন, অথবা আপনার অ্যাডভোকেট সে যদি আপনার প্রমাণ করতে পারে, অথবা সত্যিকার অর্থেই খুনটা নরহত্যাটা হয়ে গেছে। নরহত্যা সম্পর্কে বলা আছে 299-তে। নরহত্যা আর খুনের ভিতরে পার্থক্যটা কী? পার্থক্যটা হলো যে খুন আপনি প্ল্যানিং করে করছেন, কোনো ধরনের উচ্চবাচ্য নাই, কিছু নাই, প্ল্যানিং করা গিয়া খুন করলেন 3-4 জনে মিলে। আর নরহত্যাও খুন, বাট সেখানে আপনার চিল্লাচিল্লি পার্সাপার্সি থাকবে, মানে খুন মেইন উদ্দেশ্য না, বাট খুন হয়ে গেছে। এখন প্রত্যেক নরহত্যাই খুন, বাট প্রত্যেক খুন নরহত্যা না। এইগুলো কোশ্চেন একদম বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ পর্যন্ত আসতে থাকবে, কারণ এটা দণ্ডবিধি, এটা বার কাউন্সিলের সাবজেক্ট। এটার সঙ্গে রিলেটেড হলো এই ম্যানসরিয়া। এই ম্যানসরিয়ার কথাও সেখানে বলা আছে দণ্ডবিধির আপনার 34 নম্বর সেকশনে। কি বলা আছে? আপনার বলা আছে যে আপনার ইনটেনশন, অভিপ্রায়, এই ইচ্ছা, আপনার যদি এই দুষ্ট মন নিয়ে, মানে হলো খুনের ইচ্ছা নিয়েই যদি আপনি প্ল্যানভাবে করে থাকেন, সেটা যদি আপনার যে অভিপ্রায়টা ছিল, আপনার যে ইচ্ছাটা ছিল, এইটা হলো মূল উপাদান, ইন্টেনশন, কমন ইন্টেনশন। আপনার ইন্টেনশনটা কী ছিল? সেখানে যদি আদালতে যদি আপনার প্রমাণিত হয় যে আপনার খুন করার ইন্টেনশনটা ছিল না, বাট খুনটা হয়ে গেছে, সেই ক্ষেত্রে তখন কি হবে? তখন আপনার যাবজ্জীবন হইতে পারে, অথবা আরও 10 বছর কারাদণ্ড হইতে পারে, বাট আপনার দণ্ড আর মৃত্যুদণ্ড হবে না, যদি এটা প্রমাণিত হয়, অথবা সত্যিকার অর্থে যদি থাকে এবং এটা প্রমাণিত হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার মৃত্যুদণ্ড হবে না, যদিও শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে ম্যানসরিয়াটা, ডক্ট্রিন অফ ম্যানসরিয়া বা ম্যানসরিয়া থাকাটা কতটা জরুরি একটা অপরাধের ক্ষেত্রে, সেই ডেপথটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর এইটা যদি আসে, শর্ট নোট হিসাবে আসার সম্ভাবনা বেশি। তারপরে দেখেন চরম দায়, পরম দায়। চরম দায় এবং পরম দায়, এই দুইটা পড়ে ফেলবেন। চরম দায় এবং পরম দায়, এটা শর্ট নোটে থাকে। এখন আসেন চরম দায় এবং পরম দায় বলতে আসলে আমরা কি বুঝি, আমি একটু বলি, আপনারা তো পড়বেন। আপনার চূড়ান্ত দায় বলতে বোঝায়, আপনার মনে করেন যে আপনি নিজে কাজটা করছেন, অপরাধটা করছেন, সেটার জন্য আপনাকে দায়ী করা হয়েছে, সোজা কথা। বিস্তারিত বিভিন্নভাবে ঘুরায় পাকায় এখানে লেখা আছে। তারপরে আর পরার্থ দায় মানে হলো, আমরা বলি না পরশ্রীকাতর, আরেকজনের দুঃখে দুঃখী হওয়া। এইটা যেমন মনে করেন আপনার একজন চাকর আছে, সে একটা বেআইনি কাজ করছে, বাট আপনি হলেন মনিব, আপনি তাকে পালেন, দায়টা কার হবে? আপনার হবে। এইগুলাই ঘুরায় পাকায়া এখানে লেখা আছে। সো এইগুলো পড়বেন আপনার শর্ট নোটের জন্য। যা বলতেছি এর বাহিরে কোনো কোশ্চেন হবে না। যারা ক্লাস মনোযোগ দিয়ে শুনতেছেন, পরীক্ষা দেওয়ার পরে এসে বললেন যে ভাইয়া আপনার কথার বাহিরে তো আসলে কিছুই আসলো না। এখানে দেখেন, ফৌজদারি দায় হইতে অব্যাহতি লাভের সাধারণ অজুহাতগুলি বা ফৌজদারি দায় বহির্ভূত কার্যাবলী, খুব কঠিনভাবে লেখা আছে। আমি সহজ করে দেব, সহজ করে দিই। এখানে আপনার ফৌজদারি অপরাধ যেগুলো বললাম, চুরি, গুন্ডামি, বদমাইশি, খুন, রাহাজানি, হ্যাঁ, ভয় দেখানো, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো আছে, যে আপনি অন্যায় করলে আপনার দায় আপনাকে নিতে হবে, এটাই স্বাভাবিক। বাট দণ্ডবিধি, যেহেতু ফৌজদারি আর দণ্ডবিধি বারবার বলি, মনে রাখেন কোনটার সঙ্গে কোনটা রিলেটেড। যেহেতু দণ্ডবিধিতে আপনার বলা আছে, দণ্ডবিধিতে একটা সেকশন আছে যে সাধারণ ব্যতিক্রম, সাধারণ ব্যতিক্রম, মনে রাখেন জেনারেল এক্সেপশনস। সেই ক্ষেত্রে সেকশন 76 থেকে 106, সেইখানে আপনার কি বলা আছে? সেখানে বলা আছে কোন ক্ষেত্রে আপনার সম্পত্তি রক্ষার্থে আপনি আরেকজনে মাইরা ফেলতে পারবেন, কোন ক্ষেত্রে আপনার নিজের প্রতি আঘাত আসতেছে, আপনি তাকে খুন করে ফেলতে পারবেন, এবং সেই ক্ষেত্রে আপনার কোনো ধরনের সাজা হবে না। বুঝা গেছে? এই জিনিসগুলো ওইখানে বলা আছে। তারপরে বলা আছে যে বাচ্চাটা 9 বছরের কম, সে হলো ছোট বাচ্চা, তার কোনো বুঝ নাই, সে যদি এখন এখানে কারে মারবে, মনে করেন যে সে এখানে রাজভাইরে মেরে ফেললো,
এটার তার কোনো সাজা হবে না। আবার মনে করেন তার বয়স 12 বছর, বাট অপরিণত বলতে বোঝায় ওই জ্ঞানটা 9 বছরের বাচ্চার যে জ্ঞান হয় সেটা কিন্তু হয় নাই, সেও যদি খুন করে কোনো সমস্যা নেই। তারপরে কি আপনার মানসিকভাবে যদি বিকারগ্রস্ত হয়, পাগল উন্মাদ, সে যদি মারা ফেলে, মানে এখানে এই কথাগুলোই বলা আছে। তারপর দেখেন আত্মরক্ষা, যে আপনাকে ধর্ষণ করতে আসতেছে, এখন মনে করেন আপনি তাকে মারা ফেললেন, আপনার কিচ্ছু হবে না, বেকসুর খালাস পেয়ে যাবেন, বাট ইট নিড টু প্রুভড অন দ্য কোর্ট, এটা কোর্টে প্রমাণ করতে হবে। ঠিক আছে, এখানে যে পয়েন্টগুলো আছে যেটা বুঝবেন না আমি একটু বলি। আইনগত বাধ্য মনে করে, আচ্ছা যেমন মনে করেন এটা সরকারি কাজ হইতে পারে, পুলিশ অফিসারের কাজ হইতে পারে, আইনিভাবে আপনাকে একটা জিনিস ওয়ারেন্ট জারি হয়েছে, ধরতে গেছে, অথবা আইনিভাবে কোনো কাজ করতে গেছে, সেটা করলো, বাট পরবর্তীতে দেখা গেল এটা একটা ফৌজদারি অপরাধ হয়ে গেছে, সেই ক্ষেত্রে সে সেই দায় থেকে মুক্ত পাবে। বিচারক রায় দিয়ে ফেলছে, বাট সেই রায়ের কারণে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে, অথবা ভুল হয়েছে, বিষয়বস্তুও পরিবর্তন হয়েছে, কিন্তু সে সরল বিশ্বাসে দিয়েছিল। আইন যেভাবে আর্গুমেন্ট হয়েছিল, যে অ্যাডভোকেট দুইজন ছিল তারা যেভাবে আর্গুমেন্ট করছে কোর্টের মধ্যে, সেটার উপরে বেসিস করে তিনি দিছে। সেখানে আপনার আইনের বাহিরে কিন্তু জজ সাহেব যিনি থাকেন, হ্যাঁ, মাননীয় জজ যিনি থাকেন কোর্টের মধ্যে, তার কিন্তু নিজের কোনো ক্ষমতা নাই আইনের বাহিরে যাওয়া। ইভেন দ্যাট তিনি যদি কোনো জিনিস যদি জানেনও, সেই ক্ষেত্রেও তিনি দেখবেন এটার মেরিটসটা দেখবেন, যে এখানে আর্গুমেন্ট আসলে কি হচ্ছে এবং এটা কোন দিকে যাচ্ছে। এটা তাদেরকে যা অনেক দেখা যায় যে বিভিন্ন সময় আপনারা শুনবেন যে অনেক খুনি আছে যারা কিনা শুধুমাত্র আপনার অ্যাডভোকেসির আর্গুমেন্ট ভালো হওয়ার কারণে সে খালাস পেয়ে যাচ্ছে। আবার অনেকেই আছে সে অপরাধী না, বাট সে খালাস পাচ্ছে না। এই জন্য এই যে আইন পড়তেছেন, শুধুমাত্র আপনার এখানে ভালো করলে চলবে না, বার কাউন্সিল ভালো করতে হবে। শুধু বার কাউন্সিল ভালো করলে চলবে না, আপনি যখন অ্যাডভোকেট হবেন তখন আপনার আর্গুমেন্ট ভালো হইতে হবে। আপনার কোর্টে আপনি কিভাবে আর্গুমেন্ট করতেছেন, আর্গুমেন্ট মানে যুক্তিতর্ক। এই যুক্তিতর্ক মানে হলো যে ওই যে আপনার গ্রামে যে ঝগড়া করে অথবা এরকম টাইপের না, যে আমি বিচার মানি তালগাছটা আমার, এরকম না। এখানে হলো যে আপনি যখন বলবেন ম্যানসরিয়া মাননীয় বিজ্ঞ কোর্ট, আমার যে মক্কেল আছে ফারজানা, সে আসলে অপরাধী না, সে যখন এই জিনিসটা দিয়ে বাড়ি মারছে অথবা খুন হয়ে গেছে তখন তার ম্যানসরিয়া ছিল না। এটার সঙ্গে 34 নম্বর সেকশন আপনি নিয়ে আসবেন, যে তার ইন্টেনশন যেটা ছিল সেটা কমন ইন্টেনশন এটার ভিতরে ছিল না। তারপরে এটার সঙ্গে অন্যান্য রিলেটেড যে সেকশনগুলো আছে, তখন এটা বলবে যে এটা কি খুন নাকি নরহত্যা, তখন আপনি বলবেন অ্যাকর্ডিং টু পেনাল কোড সেকশন 299 এটা নরহত্যা। কারণ নরহত্যা এই জন্য, কারণ এক্ষেত্রে কোনো প্ল্যান খুন ছিল না, এটা নরহত্যা হয়েছে মাননীয় আদালত। কিন্তু নরহত্যা যে হয়েছে এখানে আমার মক্কেলের মেনস্ট্রিয়া ছিল না, আর মেনস্ট্রিয়া না থাকার কারণে সে এখানে মৃত্যুদণ্ড তার হয় না। অথবা আপনি বলেন আরেক দিকে নিয়ে গেলেন, যে অথবা আরেক দিকে আপনি নিয়ে যেতে পারবেন না, মোকদ্দমা যখন মামলা যখন হয় তখনই যদি বলা হয় যে সে নিজের আত্মরক্ষার জন্য, তো আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার যেটা আছে দণ্ডবিধির সেকশন 100 অথবা এর আশেপাশে হবে, সেখানে বলা আছে যে তখন আপনাকে বলতে হবে সে ব্যক্তি আত্মরক্ষার্থে অথবা তার সম্পত্তি রক্ষার্থে আলাদা আলাদা সেকশন আছে, সেটার জন্য সে তাকে খুন করতে বাধ্য হয়েছে। এই যে প্রমাণ, এই যে সিসিটিভি ফুটেজ অথবা সাক্ষী, মানে এইভাবে জিনিসগুলো আপনার আর্গুমেন্ট বলতে বোঝায় আপনি সেইখানে আসলে ইনস্ট্যান্ট আপনার রেফারেন্সগুলো টানতে পারতেছেন কিনা। আপনি জামিন চাইতেছেন, বেল পিটিশনে আপনি বলতে পারতেছেন কিনা যে এটা কি আসলে জামিনযোগ্য নাকি অযোগ্য, ফৌজদারি কার্যবিধির কোথায় আছে আসলে জামিনযোগ্য অপরাধ কোনগুলো, অযোগ্য অপরাধ কোনগুলো। তখন আপনি বলবেন সেকশন নাম্বার 496-97 অনুযায়ী মাননীয় কোর্ট এখানে আমার মক্কেল 496 অনুযায়ী সে জামিন পাওয়ার যোগ্য। সে অসুস্থ, তার বাচ্চা 2টা আছে, সে যদি রুজি না করে সে বাচ্চারা অনাহারে অর্ধহারে মারা যাবে, মা অসুস্থ, এই যে গ্রাউন্ডগুলো। এবং আপনি কোথায়, মানে হলো যে আর্গুমেন্টটা হলো আপনি সেকশনগুলো কীভাবে ওইখানে কোইন্সিডেন্ট করতেছেন, ইনসিডেন্টলি কীভাবে মিলাইতেছেন, এটা ঠিক আছে। আচ্ছা, এখানে ফৌজদারি দায় হতে অব্যাহতি যে ব্যাপারটা ছিল, বিচারকের কাজ আদালতের রায় অনুসারে কাজ করলে হবে না, দুর্ঘটনা যদি হয়ে যায়, এটা বলছি। শিশুর কাজ, এটা তো বলছি 9 বছর 12 বছর। মানসিক অসুস্থ ব্যক্তি, এটাও বলছি। তারপরে হলো আত্মরক্ষার অধিকার, এটাও বলছি। সো আজকে
আমরা শাস্তি নিয়ে কথা বলে আজকে শেষ দিই, ঠিক আছে? আগামী সেশনে আরও দ্রুত আপনার এই যে সম্পত্তি নিয়ে কথা বলবো, মালিকানা নিয়ে কথা বলবো, ওইগুলো মোটামুটি ছোট ছোট আছে, বাট শাস্তিটা মোটামুটি মনে রাখার মতো। শাস্তি থেকে একটা ব্রড কোশ্চেন হয়। শাস্তিটা কোথায় আছে আপনারা কেউ জানেন কি না? শাস্তি আছে হলো দণ্ডবিধি 53 নম্বর সেকশানে, ঠিক আছে? 53 নম্বর সেকশানে, সেখানে শাস্তি আগে 6টা ছিল, একটা বাদ পড়ে গেছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে, এখন আছে হলো 5টা। তো 5টা যে শাস্তি আছে, সে 5টা শাস্তির কোশ্চেনটা আপনাদেরকে পড়া দিয়ে দিই। এই শাস্তিটা আমি একটু বইলা নেই। শাস্তির যে দণ্ডবিধি অনুযায়ী আপনার প্রত্যেকটা অপরাধ ডিফাইন করা আছে দণ্ডবিধি 1860 অনুযায়ী, এবং ওইখানে প্রত্যেকটা অপরাধের শাস্তি কী হবে সেটা বলা আছে। শাস্তি আসলে কেন দেওয়া হয় এটার মতবাদ আছে, হ্যাঁ, যে আপনার একটা জিনিস থেকে আপনাকে নিবারণ করা, অথবা দৃষ্টান্তমূলক শাস্তি দেন মাননীয় আদালত, আমরা বলি না, মানে হলো একজনকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, অথবা তাকে সংশোধনের উদ্দেশ্যে শাস্তি দেওয়া, তার প্রাশ্চাত্য করার সুযোগ দেওয়া, বিভিন্ন ফ্যাক্টর আছে। এই জিনিসগুলো আপনারা পড়বেন। এটা আমি কালকে পড়া ধরবো। আপনাদের সপ্তাহে 4 দিন ক্লাস হবে, শুক্র শনি ফিক্সড, আর বাকি যে 2টা দিন হবে সেটা আমি 9:30 থেকে 10:30 হবে, কারণ অন্যান্য দিনে ফাইনাল ইয়ার এবং বার কাউন্সিলের ক্লাস থাকে। সো ওই 2টা দিন আমি গ্রুপে মিনিমাম 1 ঘন্টা আগে দেওয়া হবে, ঠিক আছে? 9:30 থেকে 10:30। আর শুক্র শনিবার যেহেতু আমি ফ্রি থাকি, শুক্র শনিবারের ক্লাসটা 10টা থেকে 11টা। আমি বুঝি নাই আপনার কোশ্চেনটা। না না, দণ্ডবিধির সংশোধন হয়নি, ফৌজদারি এবং দেওয়ানির সংশোধন। দেওয়ানি, এই 2টার মধ্যে আপনার দেওয়ানি রিলেটেড হলো যে জজ আছে, জজের নামগুলো, কোর্টের নামগুলো চেঞ্জ হয়েছে। তারপরে আপনার যে জুডিশিয়াল আদালত আছে সেগুলোর টাকার ক্ষমতা, যেমন মনে করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার আগে ছিল 7,000 টাকা পর্যন্ত বিচারের ক্ষমতা, এখন 7 লক্ষ টাকা পর্যন্ত, ঠিক আছে? এটা বললে পুরো কোর্ট নিয়ে বলতে হবে, অনেক সময়ের ব্যাপার, আমরা সাবজেক্ট নিয়ে কথা বলি। আর আপনি তো ফাইনাল ইয়ারে, তাই না? এটা ফার্স্ট ইয়ারের গ্রুপ। সো আমার কাছে মনে হয় আপনি এই গ্রুপটাতে না থেকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, আমি ফাইনাল ইয়ারের গ্রুপটা আপনাকে আমি সাজেস্ট করে দেব, কেমন? আচ্ছা, তারপরে দেখেন, আপনার শাস্তি নিয়ে কথা বললাম, শাস্তির উদ্দেশ্য নিয়ে কথা বললাম, শাস্তির প্রকারভেদ। শাস্তি আপনার 5 ধরনের নর্মালি। একটা হলো আপনার ডেথ সেন্টেন্স, আরেকটা হলো আপনার ইমপ্রিজনমেন্ট লাইফ টাইম, মানে হলো যাবজ্জীবন কারাদণ্ড। তারপর হলো ইমপ্রিজনমেন্ট, কারাদণ্ড। এই কারাদণ্ডটা 2 ধরনের, একটা হলো রেগুরিয়াস ইমপ্রিজনমেন্ট, আর একটা হলো সিম্পল ইমপ্রিজনমেন্ট। মনে রাখবেন, একটা হলো আপনি ওখানে কারাও ভোগ করবেন, কামলাও খাটবেন, আরেকটা হলো আপনি শুধু কারা ভোগ করবেন, আপনার দিকে দিয়ে কোনো কাজ টাজ করাবে না। আচ্ছা, তারপরে দেখেন সম্পত্তি বাজেয়াপ্তকরণ, ঠিক আছে? তারপরে হলো ফাইন, জরিমানা। তো এই জিনিসগুলো আপনারা দেখবেন। তারপরে দেখেন শাস্তির উদ্দেশ্য ভবিষ্যৎ অপরাধ নিরোধের ক্ষেত্রে শাস্তি কি একটি সঠিক পদ্ধতি, হ্যাঁ, এর প্রয়োজনীয়তা সহ সমালোচনা সহ ব্যাখ্যা করো। তারপরে তোমার মতে বাংলাদেশের মৃত্যুদণ্ড কি সাংবিধানিকভাবে বৈধ কিনা, ঠিক আছে? যেমন 10টা অপরাধ যদি করা হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি দণ্ডবিধি অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান আছে। হ্যাঁ, শাস্তি থেকে আপনার একটা ব্রড কোশ্চেন, আপনাদেরকে 2টা টপিক বলি, 3টা টপিক বলি, যে 3টা থেকে আপনার 3টা কোশ্চেন পাবেনই এখন পর্যন্ত যেগুলো পড়াইছি। শাস্তি থেকে, তারপরে আরেকটা কি বললাম, ওই যে আইনের প্রকারভেদ, দেওয়ানি, ফৌজদারি, এই আইন রিলেটেড যেটা পড়াইলাম, আজকে 2টা পড়াইছি। আর আইন এবং আইন বিজ্ঞান থেকে মাস্ট একটা, ঠিক আছে? 2টা মিলেও হইতে পারে, আলাদাভাবেও হইতে পারে, ঠিক আছে? এবং 2টাও থাকতে পারে, যেমন সরাইখানার যে ব্যাপারটা আছে, ঠিক আছে, এটা সহ যদি আপনার করে তাহলে আইন নিয়ে একটা কোশ্চেন করবে, আইন বিজ্ঞান নিয়ে একটা কোশ্চেন করবে। 4টা কোশ্চেন বলে দিলাম, একটা আইন বিজ্ঞান, একটা আইন, আরেকটা হলো আপনার আইনের যে প্রকারভেদ সহ, দেওয়ানি আইন কি, ফৌজদারি আইন কি শুধুই মাত্র পদ্ধতিগত আইন, তারপর হলো শাস্তির পুরোটা। এই 4টা কোশ্চেন পড়লে 4টেই পেয়ে যেতে পারেন, অথবা 3টা তো পাবেনই ইনশাল্লাহ।
আর পুরোটা শেষ করলে তখন আমি যে প্রিসাইজ সাজেশন আছে সেগুলো সাজেশনটা মূলত আপনারা যারা ফ্রি গ্রুপে আছেন এখন পাবেন না, কারণ যারা পেইড গ্রুপে আছে তাদেরকে আমাকে আগে দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ রেকর্ডিংটা আপনারা পাবেন না। কিন্তু আপনারা ক্লাস আমি সবার জন্য ফ্রি রাখছি, আপনারা যারা ফ্রি গ্রুপে আছেন ক্লাস ফ্রি পাবেন, এটাই হলো ফ্যাসিলিটি, লাইভ ক্লাসটা পাবেন। ইন এডিশন আজকে যে পড়ানো হয়েছে এটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, অথবা এটা একটু রিপিট করেন। আট ধারা 9 ধারা এখন আর বলবো না, এটা সুনির্দিষ্ট প্রতীকের আইন সামনে পড়াবো তখন আবার বলবো। হ্যাঁ, আচ্ছা সবাই মোটামুটি বুঝতে পারছেন তো? সাজ্জাদুর ভাই আমার সামনে যারা আছে কেউ লেফট নিয়েন না, আমি একটু ফিডব্যাকটা নিতে যাচ্ছি। সাজ্জাদুর ভাই বুঝতে পারছেন? তারপরে নোভিয়ান রাইন, ফারহানা আপু, জান্নাতুল আপু, সঞ্জয় ভাই, আচ্ছা আলমগীর ভাই, আচ্ছা শাইলা আপু বুঝতে পারছেন? ফারজানা আপু, হ্যাঁ ফুয়াদ ভাই, নাইম ইসলাম ভাই, আচ্ছা 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 নাইম ইসলাম ভাই, সুমাইয়া আপু, আচ্ছা রাজ ভাই, রেজাউর ভাই, মেজবা ভাই, আফরিন, থ্যাংক ইউ ভাইয়া, আফরিন আপু, মিনাল ভাই, গোলাপ ভাই, মোনালিসা আপু, মুন্নি আপু, পিঙ্কি আপু, আচ্ছা থ্যাংক ইউ। রেজাউল ভাই শুনতে পাচ্ছেন? একটু দ্রুত রেসপন্স করেন। আচ্ছা আচ্ছা জান্নাতুল আপু, কানিজ আপু, অনিমেষ ভাই, রবিন ভাই, রুবেল ভাই শুনতে পাচ্ছেন? দেবরাজ ভাই অ্যান্ড আসাদ ভাই। ওকে, তাহলে টুডে আপ টু দিস, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ। হ্যাঁ রবিন ভাই কিছু বলতে চাচ্ছেন, বলুন। না, কোশ্চেন সন ধরে আপনি এখন পড়তে পারবেন না, এটাই আমি প্রথম ক্লাসে বলছিলাম, কারণ আপনাদের কোশ্চেনগুলো 24-এ আসছে, সেগুলোও রিপিট হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আপনাদের মূল জিনিসগুলো ধরে পড়তে হবে, ঠিক আছে? এবং ওইভাবেই আমি পড়াচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ।